কখনো কি মনে হয় মাত্র ১২টা লাইনের একটা কবিতা কিভাবে এত কিছু বলতে পারে? ব্যক্তিগত যন্ত্রণা, আবার একটা গোটা জাতির ইতিহাস। আজ আমরা ডব্লিউ.বি. ইয়েটসের ঠিক এমনই এক অসাধারণ কবিতা নিয়ে কথা বলবো। একটা কবিতা যেখানে এক প্রেমিকের হাহাকার আর একটা বিপ্লবের আগুন দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন, এই একটা লাইন দিয়েই কিন্তু ইয়েটস পুরো কবিতার সুরটা বেঁধে দিয়েছেন। ভাবুন একবার, আমি কেন তাকে দোষ দেব? এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন না। এর ভেতরে লুকিয়ে আছে কত কিছু: ভালোবাসা, গভীর হতাশা, আর এক ধরনের অসহায় আত্মসমর্পণ। চলুন তো এই রহস্যের আরও গভীরে যাওয়া যাক। তো প্রশ্নটা হলো, কে ছিলেন এই নারী, আর কেনই বা কবি তাকে দোষ দিতে পারছিলেন না? এই দুটো প্রশ্নের উত্তরে কিন্তু লুকিয়ে আছে একজনের পরিচয় আর আরেকজনের ক্ষমার মধ্যে। আমাদের আজকের এই আলোচনা ঠিক সেই জটটাই খোলার চেষ্টা করবে, যেখানে ইতিহাস আর ব্যক্তিগত আবেগ এমনভাবে জড়িয়ে আছে যে আলাদা করাই মুশকিল। তো প্রথম প্রশ্নের উত্তরটা হল মড গন। হ্যাঁ, এই নামটাই মনে রাখতে হবে। তিনি ছিলেন সেই নারী, কিন্তু কে মড গন? তিনি কি শুধুই কবির কবিতার একটা চরিত্র, নাকি এর চেয়ে অনেক অনেক বেশি কিছু ছিলেন? একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই সময়কার ডাবলিনের কথা। চারিদিকে স্বাধীনতার আগুন জ্বলছে, আর সেই আগুনেরই যেন এক জীবন্ত স্ফুলিঙ্গ ছিলেন মডগন। তার বক্তৃতা, তার আদর্শ হাজার হাজার সাধারণ মানুষকে আইরিশ স্বাধীনতার জন্য জাগিয়ে তুলত। কিন্তু তার এই বিপ্লবী চেতনা, এটা একদিকে যেমন স্বাধীনতার স্বপ্ন দেখাত, তেমনি আবার জন্ম দিত মারাত্মক বিতর্কের। কারণ তিনি সাধারণ মানুষকে সরাসরি বিদ্রোহের পথে ঠেলে দিতেন। এখন প্রশ্নটা হল, সেই সময়ের মানুষ তাকে কিভাবে দেখত? একজন নায়িকা হিসাবে, নাকি একজন খলনায়িকা? আর ঠিক এখানেই রাজনীতির ময়দানের সাথে মিশে যাচ্ছে ব্যক্তিগত যন্ত্রণার গল্প। ইয়েটসের ভালোবাসা ছিল বলতে পারেন এক অথৈ সমুদ্রের মতো, কিন্তু মডগন, তিনি সেই সমুদ্রে কোনোদিনই নামেননি। আর এই প্রত্যাখ্যানটাই কবির কলম থেকে যেন কালির বদলে রক্ত ঝরিয়েছে। ইয়েটসের এই উপমাটা একবার খেয়াল করুন। তিনি কিন্তু বলছেন না যে মডগনের সৌন্দর্য ফুলের মতো নরম বা চাঁদের মতো শান্ত। না, তিনি বলছেন টানটান ধনুকের মতো। এর মানেটা কি? মানেটা হলো, সেই সৌন্দর্য ছিল ভীষণ তীব্র, শক্তিশালী, এমনকি বিপজ্জনক। ঠিক একটা ধনুকের মতো, যা থেকে যে কোনো মুহূর্তে তীর ছুটে আসতে পারে। মানে ইয়েটসের চোখে মদগন ছিলেন পুরোটাই বৈপরীত্যে ভরা। একদিকে তার মহত্ব ছিল আগুনের মতো খাঁটি, সরল, আবার অন্যদিকে সেই আগুনই তাকে সারাক্ষণ অস্থির করে রাখত, শান্ত হতে দিত না। আর তার এই অদ্ভুত চরিত্রটাই ছিল একদিকে তার শক্তির উৎস, আবার অন্যদিকে তার একাকিত্বের কারণ। তো মডগনের এই যে একটা ধ্বংস করার ক্ষমতা, অথচ তার মধ্যেও একটা মহত্ব, এই জটিল ব্যাপারটা বোঝানোর জন্য ইয়েটস ইতিহাসের পাতা থেকে একটা অসাধারণ তুলনা টেনে এনেছেন। চলুন দেখি সেই তুলনাটা কিভাবে কবিতার আসল মানেটা আমাদের সামনে খুলে দেয়। এই তুলনাটা দেখুন। একদিকে গ্রিক পুরাণের হেলেন, যার সৌন্দর্যের আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোটা ট্রয় নগরী, আর অন্যদিকে আধুনিক ডাবলিনের মডগন, যার বিপ্লবী চেতনার আগুনে উত্তাল হয়ে উঠেছিল আয়ারল্যান্ড। ইয়েটস যেন এটাই বোঝাতে চাইছেন যে ইতিহাস আসলে নিজেকেই পুনরাবৃত্তি করে, শুধু পাত্র আর প্রেক্ষাপট বদলে যায়। ধ্বংসের শক্তিটাও নতুন রূপে ফিরে আসে। এতক্ষণ আমরা যা যা কথা বললাম, মডগনের চরিত্র, হেলেনের সাথে তার তুলনা, এই সব কিছু এসে মিলে যাচ্ছে কবিতার শিরোনামে, নো সেকেন্ড ট্রয়। চলুন এবার এই কবিতার ক্লাইম্যাক্সে পৌঁছানো যাক, আর খুঁজে বের করা যাক কবির সেই প্রথম প্রশ্নটার আসল উত্তর। আমাদের বুঝতে হবে, ট্রয় এখানে শুধু একটা শহরের নাম না, এটা একটা প্রতীক। কিসের প্রতীক? এক বিশাল মহাকাব্যিক ধ্বংসের প্রতীক। এমন একটা ধ্বংসযজ্ঞ যা ঘটাতে পারে একমাত্র হেলেনের মতো কোনো মহাকাব্যিক চরিত্রই। ইয়েটস ঠিক এটাই অনুভব করতেন। তার মনে হতো মডগনের আত্মাটা যেন কোনো প্রাচীন মহাকাব্যের নায়িকার, কিন্তু তার জন্ম হয়েছে এই আধুনিক যুগে, ডাবলিনের ওই ছোট ছোট রাস্তার মধ্যে। এই আধুনিক পৃথিবীটা তার সেই বিশালতাকে ধারণ করার জন্য বড্ড ছোট ছিল। এখানেই আসল কথাটা। ইয়েটস বলছেন মডগন যা করতেন তার মধ্যে কোনো বিদ্বেষ বা খারাপ উদ্দেশ্য ছিল না। তার চরিত্রটা ছিল আগুনের মতনই সরল। আগুন যেমন পোড়ায়, সেটা তো তার ধর্ম, তাই না? কোনো উদ্দেশ্য নিয়ে সে পোড়ায় না। মডগনের ওই ধ্বংস করার ক্ষমতাটাও ছিল ঠিক তেমনই। ওটা ছিল তার প্রকৃতিরই একটা অংশ। আর এই শেষ দুটো লাইনেই যেন সব উত্তর লুকিয়ে আছে। কবি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসছেন যে আগুনকে তো তার পোড়ানোর জন্য দোষ দেয়া যায় না, তাই না? কারণ ওটাই তো তার ধর্ম। মডগনও ঠিক তেমনই ছিলেন। তিনি যা, তিনি তাই। এর বাইরে তার পক্ষে অন্য কিছু হওয়া সম্ভবই ছিল না। তাহলে পুরো কবিতার সারমর্মটা কি দাঁড়ালো? কবি কেন তাকে দোষ দিতে পারছেন না?
কারণটা হল মডগনের মতো এমন একটা মহাকাব্যিক ধ্বংসাত্মক চরিত্রকে ধারণ করার মতো কোনো দ্বিতীয় ট্রয় এই আধুনিক পৃথিবীতে ছিলই না, আর তাই তার সেই অংশম শক্তিটা কোনো বড় মঞ্চ না পেয়ে এই ছোট পরিসরে শুধু ব্যক্তিগত যন্ত্রণা আর রাজনৈতিক অস্থিরতাই তৈরি করে গেছে। তো এই হল কবিতাটার ভেতরের গল্প। চলুন এবার এই নির্দিষ্ট গল্পটা থেকে একটু বেরিয়ে এসে ভাবি, কেন ১০০ বছরেরও বেশি সময় পরেও এই কবিতাটা আমাদের এত নাড়া দেয়? এর মধ্যে এমন কি আছে যা চিরন্তন? আসলে এই কবিতাটা আমাদের কয়েকটা গভীর সত্যি মনে করিয়ে দেয়। যেমন তীব্র ভালোবাসা আর ধ্বংসের মধ্যেকার ফারাকটা অনেক সময় খুব সামান্যই হয়, কিংবা সৌন্দর্য যা একদিকে অনুপ্রেরণা দেয়, নতুন কিছু সৃষ্টি করে, সেই সৌন্দর্যই আবার সব কিছু তছনছ করে দিতে পারে। আর সবশেষে হয়তো এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে মহৎ বড় মাপের আত্মারা এই আধুনিক ছোট পৃথিবীতে প্রায়শই বড্ড একা হয়ে পড়ে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য থাকল। কবিতাটা আমাদের একটা গভীর দোটানার মধ্যে ফেলে দেয়। কোনো মানুষের আসল পরিচয় কিসে? যা সে নিজের হাতে তৈরি করে তার মধ্যে, নাকি যা সে এক মুহূর্তে ভেঙে ফেলার ক্ষমতা রাখে তার মধ্যে?